হাই, গুড মর্নিং। তোমাদের ফিফথ সেমিস্টারের আমি যে ক্লাস চলছে তোমাদের, সেটা আমি আজকে কন্টিনিউ করব। আমরা 1857 সালে বিদ্রোহ পড়ছি। তো এই বিদ্রোহের যে আহ, আমরা যেটা পড়েছি, কারণ পড়েছি। আজকে জাস্ট দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা বলে নিই, সেটা হচ্ছে বিস্তার। কেমনভাবে এই সিপাহী বিদ্রোহ বিস্তার ঘটলো বা এই মহাবিদ্রোহের বিস্তার ঘটলো, সেটা জাস্ট একটু জানিয়ে দিই তোমাদের। এবং সেটা একটু তোমাদের শর্ট কোয়েশ্চেন পড়বে এখান থেকে অনেক। এবং শুধু এখন নয়, তোমাদের চাকরি পরীক্ষাতেও কিন্তু এই ধরনের এই সেকশন থেকে অনেক শর্ট প্রশ্ন পড়বে। আমি বলে দিচ্ছি তোমাদের, জাস্ট আমি শর্ট সংক্ষেপে বলি, কারণ আমরা পরে আর একটা অন্য টপিক তোমাদের আমি পড়াবো। সেটা হচ্ছে 1857 সালের মানে 26শে যে ফেব্রুয়ারি, সেটা আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে সেনানিবাসে 11 নাম্বার নেটিভ ইনফ্যান্ট্রি যে রেজিমেন্ট, সেখানে চর্বি মাখানো টোটা ব্যবহার করতে অস্বীকার করেন এবং সেটা নিয়ে বিক্ষোভ শুরু হয়। এবং সেই বিক্ষোভের জেরে মানে আমাদের ওখানেতে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। আর মানে মুর্শিদাবাদের মানুষজনরা সেই সময় প্রথমবার বিক্ষোভ তাহলে ওরাই শুরু করছেন মুর্শিদাবাদের বহরমপুরে। এবং ওখানকার মানুষেরা আশা করেছিলেন সিরাজদৌল্লার পরিবারের যে বংশধর বেঁচে ছিলেন, তার নাম হচ্ছে মনসুর আলী। তো তিনি তিনি কথা দিয়েছিলেন যে তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগদান করবেন ইংরেজদের বিরুদ্ধে। তিনি কিন্তু আসেননি, যার জন্য 29শে মার্চ, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি চলে যাওয়ার পর 29শে মার্চ, আমরা জানি সে বিখ্যাত ঘটনা, মঙ্গল পান্ডে তিনি 34 নাম্বার নেটিভ ইনফ্যান্ট্রি। তাহলে এটা একটা শর্ট কোয়েশ্चेन তোমাদের, ये भी एक शॉर्ट क्वेश्चन है। मंगल पांडे कौन सी रेजिमेंट के सेना थे? 34 रेजिमेंट, ये तुम लोग को याद रखना है। बैराकपुर, मतलब वही ব্যারাকপুর যেটা নদীর ওপারেতে রয়েছে। তো তিনি প্রথমবার একজন ইংরেজ অফিসারকে গুলি করে মেরে ফেলছেন এর প্রতিবাদে, অর্থাৎ সেই চর্বি দেওয়া যে টোটা, মানে যে কার্তুজ ব্যবহার করবেন না বলে। তারপর আমরা জানি যে মঙ্গল পান্ডের ফাঁসি হয়েছিল। আর তারপর থেকে বিদ্রোহ, মঙ্গল পান্ডেকে মনে রাখবে এই বিদ্রোহের প্রথম শহীদ বলা হয়ে থাকে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। যদি আমরা শর্ট কোয়েশ্চেনের বিষয় দেখি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর বহরমপুর এবং ব্যারাকপুরে সেনার নিবাসে দেখা গিয়েছিল যে প্রচুর পরিমাণে আন্দোলন শুরু হয়ে গেল এবং গোটা ভারতবর্ষে আস্তে আস্তে এর প্রভাব অলরেডি প্ল্যান করা হয়েছিল। সিপাহী বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা নেতৃত্ব দেবেন, তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে একটা বিদ্রোহ আমরা করতে চলেছি। এবং সেটাতে তো আমি তোমাদের গত যে ক্লাস, সেখানে আমি বলেছিলাম, সেখানে আমাদের যেমন লখনৌ ছিল, অযোধ্যা ছিল, দিল্লি ছিল, কানপুর ছিল, ঝাঁসি ছিল, বিহারের আরা ডিস্ট্রিক্ট ছিল, গয়া, রোহিলখণ্ড, মানে শাহাবাদ, বিহারের শাহাবাদ এবং গয়া বিহারের। তো এইগুলো যেমন ছিল, তো এই এলাকাগুলোতে মূলত বিদ্রোহটা বেশি দেখা গিয়েছিল। তো লিডারশিপরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যে প্রাথমিক সিদ্ধান্ত সেটা হচ্ছে যে দিল্লির বাদশার সঙ্গে তারা প্রথমে যোগাযোগ করেছিলেন এবং তাকে বলা হয়েছিল যে আপনাকে আমরা পরবর্তীকালে দেশের বাদশা হিসেবে ঘোষণা করব, তো তা আপনাকে সামনে রেখে বিদ্রোহ ঘোষণা করতে চায়। তো দিল্লির বাদশা তখন বয়স হয়ে গিয়েছিল, তারপরে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে সামনে থেকে রেখে যেহেতু বিদ্রোহটাকে লিড করার জন্য অপশন দেওয়া হয়েছিল, তার জন্য তিনি রাজি হয়েছিলেন কিছুটা। যার ফলে মিরাট 1857 সালে, তাহলে কি হলো না, মিরাট 10ই মে মিরাটে প্রথম অফিসিয়ালি বিদ্রোহ শুরু করা হয়েছিল। 1857 সালে 10ই মে মিরাট, এটা কিন্তু ডেট তোমরা মনে রাখবে যে কবে, যদি বলে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়েছিল, তাহলে কিন্তু এই ডেটটা মনে রাখতে হবে। অফিসিয়ালি শুরু হয়েছে 10ই মে 1857 সাল, উত্তরপ্রদেশের মিরাট। এটাই কিন্তু প্রথম বিদ্রোহটা শুরু হয়েছিল। এবং প্রথমে ওখানে যে ঝামেলাটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে 20শে এপ্রিল ওখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ চলছিল। এটা তো রেজিমেন্ট, তো ওখানে কুচকাওয়াজ চলাকালীন আমাদের মিরাটের দেশীয় বাহিনীর মানে প্রায় 90 জন সেনা সেখানে চর্বি মাখানো ওই টোটাটা ব্যবহার করতে চায়নি। তো যার জন্য তারা প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করে কি হয়, তাদেরকে মানে সামরিক আদালতে তোলা হয়েছিল এবং তাদের আর অনেকেই, প্রায় 85 জনের তো চাকরি চলে গিয়েছিল এবং তাদের প্রায় 10 বছরের করে জেল ঘোষণা হয়েছিল, কারণ তারা যেহেতু ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন তার জন্য। তো সেই নিয়ে তারা প্রতিবাদ শুরু করে এবং 10ই মে বিরাট সেনাদিন, তার পরের দিন অর্থাৎ 9ই মে এরকম ঘটনা হয়েছে, তাদেরকে জেল ঘোষণা হয়েছে। 10ই মে তারা বিদ্রোহ ঘোষণা করছেন এবং জেল আক্রমণ করছেন এবং সেই সমস্ত কয়েদিদের ছাড়িয়ে নিয়ে আসছেন। তারপরে তারা যাচ্ছেন দিল্লির দিকে
দিল্লির ডেটটা বলা হচ্ছে 11ই মে, 1857 সালে 11ই মে দিল্লিতে তারা বিদ্রোহ ঘোষণা করছেন। এবং আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে বৃত্তিভোগী ক্ষমতাচ্যুত যে বাদশাহ এবং অত্যন্ত বয়স হয়ে গেছে, ভারত সম্রাট বলে তারা তাকে সম্বোধন করছেন, দ্বিতীয় বাহাদুর শাহকে। তিনি তাকে সামনে রেখে, তার অনিচ্ছা সত্ত্বেও শাহকে সামনে রেখে হিন্দু মুসলিম ঐক্য ইত্যাদি গঠন করে, মানে তাকে যে সিম্বল হিসেবে দেখে তাকে লিড করা হয়েছিল। এবং মানে প্রথমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে না চাইলেও তাদের তাহলে উপেক্ষা, তাদের যে অনুরোধ তিনি ফেলতে পারেননি। তিনি আদেশ দিয়েছিলেন কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য, কারণ বিদ্রোহীরা ওই সময় দিল্লিতে প্রচুর ধ্বংসলীলা চালিয়েছিলেন, মানে যারা ভারতীয় প্রচুর ইউরোপিয়ানদের মেরেছিলেন, হত্যা করা হয়েছিল। যাই হোক, দিল্লি হয়ে উঠেছিল বিপ্লবের প্রধান কেন্দ্র, সিপাহী বিদ্রোহ বা এই মহাবিদ্রোহ যাই বলো তোমরা সেটা। তারপরে কানপুর যদি দেখি তাহলে কানপুরে লিড করছিলেন কে? কানপুরে লিড করছিলেন দ্বিতীয় বাজিরাওয়ের যে দত্তক পুত্র, তিনি হচ্ছেন নানা সাহেব। এবং নানা সাহেব পেশোয়া উপাধি ধারণ করেছিলেন এই সময়। আর তার যে দুই বিশ্বস্ত অনুচর ছিল, তার নাম হচ্ছে তাঁতিয়া টোপি আর একটা হচ্ছে আজিমুল্লাহ। তারা মানে 27শে জুন গঙ্গা নদীর তীরে কানপুরেতে ওখানে একদল ইংরেজ অফিসার এবং তার বাড়ির বউ ছেলে মেয়েদের হত্যা করে দিয়েছিলেন, যেটা শিশুদেরও নির্মম করে হত্যা করা হয়েছিল। তাহলে কানপুরে বিদ্রোহ অন্য রূপ ধারণ করেছিল নানা সাহেবের নেতৃত্বে। অযোধ্যা যে পরবর্তী যে বিদ্রোহ আমরা লক্ষ্য করতে পারি, অযোধ্যার নবাব ওয়াজেদ আলীকে কলকাতাতে বন্দি করে নিয়ে চলে আসা হয়েছিল এবং তার যে স্ত্রী ছিলেন বেগম হজরত মহল, তিনি লিড করছিলেন অযোধ্যাতে। এবং মানে স্বতঃস্ফূর্তভাবে অযোধ্যার জনগণ ওই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। আর আমি তো বললাম অন্যান্য অংশে রোহিলখন্ড, ঝাঁসি, বিহারের আরা, শাহবাজপুর, এই সমস্ত জায়গাতে বিদ্রোহ লিড হয়েছে। আর একটা যেটা তোমাদের আমি বারবার বলবো, এটা আমাদের সবার জানা উচিত, এটা হচ্ছে ঝাঁসি মধ্যপ্রদেশে। ঝাঁসিতে আমরা জানি যে অত্যন্ত বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন আমাদের রানী লক্ষ্মীবাই। এবং 1858 সালে যখন জুন মাসে জয়েন্টভাবে তাঁতিয়া টোপি এবং মানে নানা সাহেবের অনুচর যে তাঁতিয়া টোপি ছিলেন, তাঁতিয়া টোপি যখন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে একসঙ্গে যৌথভাবে গোয়ালিয়রের দিকে যাচ্ছিলেন, গোয়ালিয়রে তখন মধ্যপ্রদেশে সিন্ধিয়ারা রাজত্ব করতে, সিন্ধিয়াদেরকে সরিয়ে গোয়ালিয়র ফোর্ট দখল করা হয়েছিল। এবং সেই সময় আমাদের যে ইংরেজদের যে সেনাপতি ছিলেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে হিউ রোজ। তিনি গোয়ালিয়রের দিকে যাচ্ছেন এবং একটা তুমুল যুদ্ধ হচ্ছে গোয়ালিয়র ফোর্টের সামনে। সেই ফোর্টের সামনে যুদ্ধেতে আমাদের ঝাঁসি রানী মারা যাচ্ছেন 1858 সালের জুলাই মাসে। এটা জুন মাসেতে এই ঘটনাটা ঘটছে। এবং মধ্যপ্রদেশে ঝাঁসির এই যে রানী যে বিখ্যাত গৌরবময় অধ্যায় আমরা ভারতবর্ষের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে। লখনৌ এর যুদ্ধটা সবথেকে, উত্তরপ্রদেশের লখনৌ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যুদ্ধের জন্য সেন্টার। তো এরপর আমি তোমাদের যেটা বলবো যে এই এলাকাগুলিতে কোন কোন ইংরেজ অফিসাররা বিদ্রোহ দমন করেছিলেন, ছোট্ট করে আমি তোমাদের বলে নিই। এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য খুব কাজে লাগবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে যে দিল্লিতে যে ইংরেজ অফিসার বিদ্রোহ দমন করেছিলেন, সিপাহী বিদ্রোহ বা আমরা যে মহাবিদ্রোহ বলছি, তিনি হচ্ছেন জন নিকলসন। 1858 সালে 8ই জুন জন নিকলসন দিল্লি। এবং জন নিকলসন দিল্লি যখন তিনি বিদ্রোহীদের দমন করতে যাচ্ছেন, সেখানে কিন্তু তিনি নিকলসন প্রথমে মারা গিয়েছিলেন এবং তারপরে জন নিকলসন প্রায় মানে শেষের দিকে মারা যাচ্ছেন এবং যুদ্ধেতে। তারপরে যে অফিসারটা দায়িত্ব নিয়েছেন তার নাম হচ্ছে মিস্টার হাডসন, লেফটেন্যান্ট মানে সেনাবাহিনীর অফিসার ছিলেন হাডসন। তিনি তার ওই নিকলসনের মারা প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বাহাদুর শাহ জাফরকে এক তো বন্দি করেছিলেন, আর বাহাদুর শাহ জাফরের 2 ছেলে ছিল এবং এক জামাই ছিল, গুলি করে মেরে দিয়েছিলেন, যেটা অত্যন্ত নিন্দনীয় কাজ ছিল। ওই সময় এই ঘটনাটা ঘটিয়েছিলেন আর কি। দিল্লি বিদ্রোহ দমন করতে গিয়ে হাডসন এই ঘটনাটা ঘটিয়েছিলেন। তো তারপরে আমরা জানি বাহাদুর শাহকে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করা হয়। তাকে আমাদের যে ব্রহ্মদেশ, সেখানে মান্দালয়ে নির্বাসন করা হয়েছিল। तो एटाও একটা शॉर्ट क्वेश्चन, ये भी एक शॉर्ट क्वेश्चन है कि द्वितीय बहादुर शाह जाफर को कहाँ पर निर्वासित किया गया था? बर्मा में निर्वासित किया गया था, मंदालय जेल में। वहीं पर उनका मौत हो गया। तो साउथ बर्मा में पड़ता है।
1862 में उनका 87 ইয়ার্স 87 সাল বয়স হয়ে তিনি মারা গিয়েছিলেন, ওখানে ওনার সমাধি রয়েছে। 30 মে লখনৌয়ের চিফ কমিশনার, লখনৌয়ের যে চিফ কমিশনার হেনরি লরেন্স, তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে ওখানে দমন করতে গিয়েছিলেন, কিন্তু শেষমেশ যিনি লখনৌ বিদ্রোহটাকে দমন করেছিলেন তার নাম হচ্ছে ক্যাম্পবেল। তাহলে দিল্লিতে হলো হাডসন, ভালো করে মনে রাখবে, দিল্লিতে হাডসন দমন করেছিলেন, লখনৌয়ে দমন করছেন ক্যাম্পবেল। ক্যাম্পবেল মানে কলিন ক্যাম্পবেল, তার পুরো নাম কলিন ক্যাম্পবেল। তাহলে এটাও একটা শর্ট কোয়েশ্চেন, লখনৌ বিদ্রোহ দমন করেছিলেন কে? আচ্ছা, কানপুরেতেও দমন করেছিলেন মানে ক্যাম্পবেল, কানপুরেও কিন্তু ক্যাম্পবেল দমন করেছিলেন। আচ্ছা, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে যার যুদ্ধ হয়েছিল, যিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, যে অফিসার তাকে মানে পরাজিত করেছিলেন এবং শেষে তিনি বলা হয় যে তিনি আত্মহত্যা করেছিলেন, মানে ইংরেজদের হাতে ধরা দেবেন না বলে তিনি নিজেকে যুদ্ধেতেই মারা গিয়েছিলেন এবং নিজে আত্মহত্যা করেছিলেন। বলা হয় যে তিনি আত্মাহুতি দিয়েছিলেন যাতে করে ইংরেজদের হাতে, ওটাকে যুদ্ধেতেই মারা হিসেবে ধরা হয়ে থাকে, তো নিজে আত্মাহুতি দিয়েছিলেন আগুনেতে। তো ঝাঁসি রানী লক্ষ্মীকে পরাজিত করেছিলেন হিউ রোজ, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, হিউ রোজ। তারপরে বাকি লিডার্সদের কি পরিণতি হয়েছিল আমি তোমাদের জাস্ট একটু ছোট্ট করে বলে নিই, যে নানা সাহেব নেপালে চলে গিয়েছিলেন, তাঁতিয়া টুপিকে তাকে মানে ধরা হয়েছিল এবং তার ফাঁসি দেওয়া হয়েছিল। আর তাহলে মোটামুটি বোঝা গেল যে লিডার্সদের অবস্থা কি হয়েছিল। আর এরপরে যেটা আমি তোমাদের আজকে বললাম যে তোমাদের এই বিস্তারটা একটু ছোট্ট করে বলবো, মেন যে কোয়েশ্চেন সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু এরপর আলোচনা করছি। সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন? এটা স্কুল লেভেলে পড়েছো, তোমরা সবাই পড়েছো। তো বেশ কিছু কারণ ছিল, ছোট ছোট কারণ আমি তোমাদের সাথে আলোচনা করছি, জানো এই বিষয়টা। তবুও যে সিপাহী বিদ্রোহ যে এই যে মানে এত মানে 1 বছর লাগলো টাইম, 1858 সালে এই বিদ্রোহ দমন করা হলো জুলাই মাসে, মার্চ মাসে যে 29 মার্চ যেটা শুরু হয়েছিল, 10ই মে আমি অফিসিয়ালি ধরছি এটাকে, মিরাটে যেটা শুরু হচ্ছে। তাহলে এই 1 বছরের মধ্যে বিদ্রোহ দমন হয়ে গেল, বিদ্রোহীরা পরাজিত হলেন কেন? একটা একটা করে কারণ আমি তোমাদের একটা 5 মার্কের কারণ তোমাদের আমি করতে বলবো, 5 मार्केर नोट 5 मार्क्स का। क्यों 1857 रिवॉल्ट में भारतीय जो लोग रिवॉल्ट किए थे उन लोगों को पराजय स्वीकार करना पड़ा? पहला कारण সেটা হচ্ছে যে নেতাদের পরিকল্পনার অভাব। একদম এটা তো স্পষ্ট কথা, এটা আমরা বরাবরই জানি যে যে কোনো যুদ্ধ জিততে গেলে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা চাই। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো যুদ্ধ জেতা সম্ভব নয়। বিদ্রোহীরা কেন পরাজিত হলেন? বিদ্রোহীদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। সব থেকে বড় কথা, বিদ্রোহীদের কেন্দ্রীয় সংগঠন কোনো কিছু ছিল না। কেন্দ্রীয় সংগঠন কোনো কিছু না থাকার কারণে তার ফলে তারা যে একটা কি লক্ষ্য নিয়ে যুদ্ধ করছেন সেই লক্ষ্যটা কিন্তু তাদের কাছে স্পষ্ট ছিল না। বাহাদুর শাহর কথা বারবার বলা হলেও বাহাদুর শাহ যে সামনে থেকে লিড করছিলেন এমনটা কিন্তু নয়। নানা সাহেব, লক্ষ্মীবাই, এরা সবাই কি করেছিলেন? এরা ব্যক্তিগতভাবে দক্ষ হলেও এদের ন্যাশনাল লেভেলে কোনো ইম্পর্টেন্স ছিল না। লক্ষ্মীবাই বিদ্রোহের সময় চিনিয়েছেন, নানা সাহেবকে বিদ্রোহের সময় দেখা গিয়েছে, কিন্তু এরা তো ন্যাশনাল লিডার নয়। যার ফলে তাদের যে ন্যাশনালি মানে এদের ব্যক্তিগত ইচ্ছা কি ছিল? তারা যদি যুদ্ধে যেতেন তাহলে তারা ঝাঁসিতে আবার তারা পুনরায় শাসন কার্য করবেন, নানা সাহেব কানপুরে এবং উনি মারাঠা সাম্রাজ্যের দিকে সামলাবেন, এই বিষয়গুলোই তাদের মাথাতে ছিল, যার ফলে তাদের ন্যাশনাল ইম্পর্টেন্স যেটাকে বলা হয়। এবং এই জন্য মানে বলা হচ্ছে যে তাদের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য থেকে তারা বিচ্যুত হয়েছিলেন। অর্থাৎ আমাদের তখন সবার সঙ্গে যেটা উচিত ছিল সেটা হচ্ছে জোটবদ্ধভাবে লড়াই করা, এবং সেটা না করতে গিয়ে ব্যক্তিগত ইন্টারেস্ট কিন্তু রয়ে গিয়েছিল। এটা কিন্তু সিপাহী বিদ্রোহের পতনের একটা বড় গুরুত্বপূর্ণ কারণ, যার ফলে যে একটা যে প্রবল উদ্দীপনা থাকে আন্দোলনের সেটা কিন্তু ছিল, কারণ পার্সোনাল ইন্টারেস্ট ছিল। এটা সিপাহী বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এবং তারা, আমি তোমাদের বারবার বলছি সেটা হচ্ছে যে এদের ব্যক্তিগত ইন্টারেস্ট থাকার জন্য এরা নিজ নিজ অঞ্চলের প্রতি মন দিয়েছিলেন, এবং তারা ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করতে হবে
इन लोगों के दिमाग में ये नहीं था कि पूरी तरह से भारतवर्ष को अंग्रेज से आजाद करना है। इन लोगों के बारे में क्या था, बेगम हजरत महल चाह रहे अयोध्या को फिर से ये किया যায়। আর আমি তোমাদের একটা লিডারের নাম বলতে ভুলে গেছি, বিহারের কুনওয়ার সিং, এটা মনে রাখবে, বিহারের কুনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন। তো উনি জমিদার ছিলেন, বয়সকালে তিনি আহত হয়েছিলেন যুদ্ধেতে, তারপরে নিজের বাড়িতে তিনি মারা গেছিলেন। তো বিহারের কুনওয়ার সিং এর পরিণতি হচ্ছে এটা হয়েছে। তো লিডার্সরা কারা ছিলেন, তাহলে বিহারের কুনওয়ার সিং বিহারের জন্য লড়াই করছেন, আর অযোধ্যার হজরত মহল উনি ওখানে মানে ওটা লড়াই করছেন। তো এই যে ব্যাপারগুলো মানে ঝাঁসি রানী, নানা সাহেব, তাঁতিয়া টোপি, বাহাদুর শাহ জাফর একটা ইন্টারেস্ট ছিল। বাহাদুর শাহ জাফর কিন্তু মনে মনে ইচ্ছা পোষণ করতেন যে যদি এটা জিতে যায় তাহলে তো আমি ভারতবর্ষের আবার বাদশাহ হব। তাহলে তারও একটা পার্সোনাল ইন্টারেস্ট কাজ করছিল, তার জন্য তিনি রাজি হয়েছিলেন, ভারতবর্ষের বাদশাহ হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল বিদ্রোহের সময়। তো এটা একটা ঘটনা, যার জন্য তাদের পয়েন্টটা হচ্ছে যে সিপাহীদের নেতৃত্বের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না, আর একই সঙ্গে সঙ্গে ছিল লক্ষ্যের ভিন্নতা। তাদের मेन जो एम था वो अलग अलग हो गया था। मतलब इसके चलते भारतवर्ष में ये विद्रोह ज्यादा है, अंग्रेज लोग ज्यादा से जल्दी निपट लिए थे। 2 নম্বর হচ্ছে যে অনুন্নত অস্ত্র শস্ত্রের যদি কথা বলি, এটা স্বাভাবিক বিষয়। मतलब मॉडर्न टेक्नोलॉजिकल जो हम लोग आर्मोरी बोलते हैं, आर्म्स नहीं था भारतीय। जो जितने भी सेना थे भारतीय, जितने भी लीडर्स थे, उन लोगों के पास उस लेवल का वेपन्स नहीं था। जैसे যেমন ধরো রাইফেল, যেমন ধরো কামান, রাফাল না সরি রাইফেল এবং কামান। তাহলে বলছে অনুন্নত অস্ত্র শস্ত্র বিদ্রোহের পতনের জন্য গুরুত্বপূর্ণ কারণ ছিল। কেমন করে না, এটা স্বাভাবিক, একজনের কাছে রয়েছে রাইফেল, একজনের কাছে রয়েছে কামান, এবং তার কাছে আর ভারতীয়দের কাছে রয়েছে তীর, বন্দুক, তরবারি, তারপরে হচ্ছে মাস্কেট বন্দুক। মাস্কেট বন্দুকটা কেমন ছিল বলতো, ওই সেই একটা লম্বা নল থাকতো, ওটাতে বারুদ লাগিয়ে দেওয়া হতো, দিয়ে তারপরে মারা হতো। আর ওই জায়গায় ইংরেজদের কাছে কি ছিল, কামান। ইংরেজদের কাছে কি ছিল, রাইফেল, যেখানে একসঙ্গে অনেক গুলি বেরোতে পারে। তো এই ব্যাপারটা জন্য তারা আধুনিক, মানে যেটাকে বলা হচ্ছে আধুনিক যে অস্ত্রশস্ত্রের অভাব তারা অনুভূত হয়েছিলেন। এবং আর একটা জিনিস যেটা আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে যে প্রথমের দিকে কিন্তু মনে রাখবে ভারতীয় সেনারা কিন্তু জিতছিলেন। এখন কোথায় পিছিয়ে গেল ব্যাপারটা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে ওখানে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছে, আমরা জানি 1855-56 সালে। তো ক্রিমিয়ার যুদ্ধ ওখানে শেষ। ক্রিমিয়ার যুদ্ধ থেকে যেহেতু ভারতবর্ষে প্রথমে সেনারা জিতছেন, এই ঘটনা ব্রিটিশ প্রশাসনের কাছে খবর ছিল, এবং তারা ওই ক্রিমিয়ার যুদ্ধ থেকে সেনাবাহিনীটাকে ভারতের দিকে মুভ করে দেয়। আর একটা সিঙ্গাপুরেতে ইংরেজ সেনাবাহিনী ওখানে ওয়েট করছিল, সিঙ্গাপুরে ওখানে ছিল দক্ষিণ চীন সাগরের ওই এলাকাতে, ওখান থেকেও কিন্তু ভারতের দিকে মুভ করে দেওয়া হয়েছিল, কারণ ভারতবর্ষ পরাজিত হতে বসেছে। তো সেই জন্য মানে হঠাৎ করে দেখা গিয়েছিল যে ইংরেজ সেনাবাহিনীর হঠাৎ করে তাদের কামান বাহিনী, নৌবাহিনী, যে আধুনিক যে বন্দুক সম্মিলিত কামান সম্মিলিত যে বাহিনী হঠাৎ করে এসেছিল, যার ফলে এই যে অনুন্নত অস্ত্রশস্ত্রের সঙ্গে উন্নত প্রযুক্তিবিদ্যা, এই ব্যাপারটা ইংরেজ সেনাবাহিনীর কাছে হঠাৎ মাঝ রাস্তাতে এসে পৌঁছায়। সে উন্নত সেনাবাহিনী এসে পৌঁছায়, তাহলে বিদ্রোহীরা ওই উন্নত সেনাবাহিনীর কাছে টেকার মতো তাদের টেকনিক, তাদের টেকনোলজি, তাদের ওয়েপন্স এসব ছিল না। এই জন্য পতন ঘটেছিল, তাড়াতাড়ি দমন করতে সহায়তা হয়েছিল। আর একটা হচ্ছে কৌশলগত ত্রুটি। কৌশলগত ত্রুটি বলতে কি বোঝায়, प्लान जो मतलब जो टेक्निक्स युद्ध के टाइम में जो टेक्निक इस्तेमाल किया जाता है अभी भी इस्तेमाल किया जाता है, उसी टेक्निक से तो जीतता है सब लोग। সিপাহী বিদ্রোহ মানে 1857 রিভল্টে যেটা হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় যে সমস্ত লিডার্সরা ছিলেন, আমি নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এদের 3 জনের নামে আমি বলবো, এনাদের এবং আরো অন্যান্য যারা লিডার্স ছিলেন, এনাদের যে টেকনিক, এই টেকনিকটা ইংরেজদের উচ্চ প্রশিক্ষিত যে সেনাবাহিনীর যে টেকনিক, তাদের কাছে কিছুই ছিল না। মানে এনারা পিছিয়ে ছিলেন। এনাদের সম্পর্কে মন্তব্য করায় এনারা বেশি বিখ্যাত ছিলেন। এনাদের উচিত কি ছিল, গ্রামে গ্রামে কৃষকদের সংগঠনকে জড়ো করা এবং পরিবারের জনসাধারণকে জড়ো করা, এবং গেরিলা যুদ্ধ পদ্ধতিতে ভারতীয় অফিসাররা, ভারতীয় লিডার্সরা কিন্তু ভীষণ পারদর্শী ছিলেন। এবং ঐতিহাসিক সুপ্রকাশ রায়, তার বিখ্যাত বই আছে সিপাহী বিদ্রোহ এবং তারপর, তো এই গ্রন্থে তিনি মন্তব্য করেছেন যে যদি ভারতীয় সেনাবাহিনীর লোকজন জনগণের তত্ত্বকে মানে কৌশলকে কাজে লাগাতেন,
অর্থাৎ জনগণকে গ্রাম লেভেলে ছোট ছোট দল তৈরি করে গেরিলা বাহিনী তৈরি করে বিব্রত করা যেতে পারতো বেশি, সেটা কিন্তু বিদ্রোহীরা করেনি। এবং যার জন্য উদ্ভাবনী শক্তি তাদের মধ্যে ছিল না। কারণ অতীতে আমরা দেখেছি বাবর থেকে শুরু করে তারও আগে, বাবরের সময়কালটা বেশিরভাগ দেবো, রানা প্রতাপের সময়কালটা দেবো, গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন রানা প্রতাপ সিং, এবং যার জন্য তিনি তাকে পরাজিত করা মানে অসম্ভব ছিল। রাজপুত নেতারা তো তাই ছিলেন। গেরিলা যুদ্ধে, গেরিলা ওয়ারফেয়ার মে বহুত वो माहिर थे वो लोग, मतलब গেরিলা যুদ্ধ কাকে বলে? পাহাড়ের গায়ে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করা, যেটাকে বলা হয়। তো সেটাতে নাকি একটু কার্যকর হতো। সেই দিক দিয়ে সেটা অবলম্বন না করে এরা সামনাসামনি লড়াই করতে গেছে, যার জন্য সুপ্রকাশ রায় তার বিখ্যাত গ্রন্থে এই কথা কিন্তু বলেছেন যে এই জন্যই রণকৌশলগত ভুল ছিল আমাদের, সেটার জন্য নাকি দমন করা সহজ হয়ে গিয়েছিল। রাজনৈতিক চেতনার অভাব, পলিটিক্যাল অ্যাওয়ারনেস, যেটাকে মানে আমরা সুপ্রকাশ রায় এগেন তার 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং তারপর এই যে তিনি সিপাহী বিদ্রোহকে নিয়ে যে গ্রন্থ রচনা করেছেন, সুপ্রকাশ রায়ের এই গ্রন্থতে একটা কথা স্পষ্ট বলা রয়েছে যে ভারতবর্ষে বৈপ্লবিক সংগ্রাম চালনা করার মতো, এই সময় বৈপ্লবিক সংগ্রাম চালনা করার মতো বুর্জোয়া গোষ্ঠী এবং শ্রমিক শ্রেণী ছিল না। বুর্জোয়া গোষ্ঠী বলতে কি বোঝায়? শিক্ষিত সম্প্রদায়, যেটা তোমরা ফ্রেঞ্চ রেভলিউশনে পড়ছো, মানে ফরাসি বিপ্লবের সময় পড়েছো। বুর্জোয়া গোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল সামনে থেকে উচ্চশিক্ষিত ধনী সম্প্রদায়। এই বিপ্লবে কিন্তু ছিল না। এখানে কারা নেতৃত্ব দিয়েছিল? তথাকথিত সামন্ত শ্রেণী, যারা মোটামুটি ভাবে নিজেদেরকে রাজা, তালুকদার শ্রেণী, এই সমস্ত কিছু শ্রেণীর দ্বারা এরা লিড করছিল। এবং এটা করতে গিয়ে কি হয়েছিল, গোষ্ঠী স্বার্থে গিয়ে কৃষক শ্রেণীকে সর্বদাই তারা পিছনে রেখে দিয়েছে। কৃষকদেরকে ব্যবহারই করা হয়নি। মানে এরা বিশ্বাস করতেন যে কৃষকদেরকে, সামন্ত শ্রেণী কি হয়েছে, সামন্ত শ্রেণী তো সবসময় কৃষকদের শোষণ করে এসেছে। যারা জমিদার শ্রেণী তারা তো কৃষকদেরকে নেয়নি। সুপ্রকাশ রায় মানে এই বিদ্রোহের পতন সম্পর্কে খুঁজতে গিয়ে যে মন্তব্যটা করেছেন যে এই যুদ্ধে যারা লিড করছিলেন নেতা, তারা এমনটা তারা তো বেশিরভাগই সামন্ত ছিলেন, লোকাল এরিয়ার লিডার। তারা করতে পারতেন যে মানে যদি কৃষকদেরকে সঙ্গে নেওয়া যেত, মানে কৃষক সম্প্রদায় নাকি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল। কারণ যেহেতু এরা সামন্ততান্ত্রিক লিডার ছিলেন, এরা বিশ্বাস করতেন না যে ওনাদেরকে নিয়ে কিছু একটা হবে। এখন অমলেন্দু দাশগুপ্ত আওয়ার ফার্স্ট ন্যাশনাল ওয়ার এই একটা গ্রন্থে তিনি মন্তব্য করেছেন যে ব্রিটিশের কোড আনকোড, ব্রিটিশের উন্নত শক্তিশালী অস্ত্রের প্রতিরোধ করার জন্য প্রয়োজন ছিল ব্যাপক চেতনা ও গণ অভ্যুত্থান, এবং কিন্তু সামন্ততান্ত্রিক নেতৃত্ব শ্রমজীবী শ্রেণীকে এই আভ্যন্তরীণের মানে অভ্যুত্থানে সামিল করতে সাহস করেনি। এখন এই লাইনটা যদি আমি তোমাদের সারমর্মটা বোঝাই, এগেন সুপ্রকাশ রায়ের কথা অনুযায়ী আমাদের ধরতে হবে, সেটা হচ্ছে যে সামন্ত শ্রেণী যারা লিডার্স ছিলেন বিদ্রোহেতে, তাদেরকে আরও গ্রামে গ্রামে গিয়ে, মহল্লায় গিয়ে, সাধারণ জনজীবনে গিয়ে তাদেরকে প্রচার করতে হতো, তাদেরকে বলতে হতো যে আমরা এই কারণে যুদ্ধ করছি। এই ব্যাপারটা কিন্তু এই সময়তে গড়ে ওঠেনি, যার জন্য আর সামন্ত শ্রেণীর মানুষেরা তারা সবসময় বিশ্বাস করতেন যে নিচু ক্যাটাগরির মানুষদের দিয়ে কোনো কিছু সম্ভব নয়। তার জন্য আমাদের এই সিপাহী বিদ্রোহতে এবং এই ভদ্রলোক অমলেন্দু দাশগুপ্ত দেখিয়েছেন এনার এই বইয়েতে যে একটা শ্রেণী কিন্তু অফ মানে তারা পার্টিসিপেটই করেনি, জনসাধারণের একটা শ্রেণী পার্টিসিপেটই করেনি বিদ্রোহ, অর্থাৎ অংশগ্রহণ করেনি। অর্থাৎ এই একটা ব্যাপার কিন্তু একটা বড় কারণ ছিল বিদ্রোহের পতনের জন্য। আর একটা যে বিশ্বাসঘাতকতা, আমরা জানি বিশ্বাসঘাতকতা, ঘরশত্রু বিভীষণ, ভারতবর্ষের মতো এত বড় দেশ, ইংরেজরা যে ষড়যন্ত্র করবে না তার তো কোনো কারণ নেই। চরম মানে নির্মম অত্যাচার করে বিদ্রোহকে দমন করা হয়েছিল। মহাবিদ্রোহকে দমন করতে গিয়ে একের পর এক ভণ্ড নীতি নিয়েছিলেন এবং নির্মমতা অবলম্বন করেছিল ব্রিটিশ সরকার, যেটা মার্কস এবং এঙ্গেলস পর্যন্ত তার বিরোধিতা করেছিলেন সেই সময় এই পাশবিক অত্যাচারের কাহিনীকে নিয়ে। এবং সুরেন্দ্রনাথ সেন 1857 তার যে বিখ্যাত সিপাহী বিদ্রোহ নিয়ে গ্রন্থ, এটা শর্ট কোয়েশ্চেন পড়ে তোমাদের, सुरेंद्रनाथ सेन 1857, ये 1857 ग्रंथ का मैंने बुक का राइटर कौन है, ये शॉर्ट क्वेश्चन बहुत आता है तुम लोगों का। तो সুরেন্দ্রনাথ সেন বলছেন যে আমাদের দেশে এমন কিছু লোক ছিল ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল, মানে আমাদের ভারতীয়দের সঙ্গে ষড়যন্ত্র করে ইংরেজদের কাছে আমাদের বিদ্রোহীদের সমস্ত প্ল্যান, খবর, কোথায় থাকছেন সব খবর দিয়ে দিয়েছিলেন।
অর্থাৎ খবরই जिसको बोलते हैं, তো उनको ये न्यूज मिल रहा था, মানে এই খবর তারা নাকি দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে দুজনের নাম 1857 গ্রন্থে মানে সুরেন্দ্রনাথ সেন বলেছেন, একজনের নাম কলি খাঁ আর একজনের নাম মোহাম্মদ আলী। এরা বৃদ্ধ মানে মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সেনাবাহিনীর লোক ছিলেন। এরা ইংরেজদেরকে বিদ্রোহীদের খবর দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ ওই যে দিল্লি দখলের খবর বা বিদ্রোহীরা কি প্ল্যান করছেন রাজার মানে বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সঙ্গে বসে, সেই প্ল্যানের খবর তারা কিন্তু দিয়ে দিয়েছিলেন। কলি খাঁ এবং মোহাম্মদ আলী মুঘল দরবারি সেনার দুজন অফিসার। এরা কিন্তু মানে অফিসার বলতে তখনকার দিন আর কি বড় মুঘল বাহিনী আর ছিল, কিন্তু মুঘল বাহিনীর এরা অফিসার ছিলেন। তো তারা খবর দিয়ে দিয়েছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, যার ফলে তাদেরকে বিদ্রোহে গোপন খবর দিয়ে দেওয়ার জন্য তাদেরকে তো বিদ্রোহ দমন করা ইংরেজদের পক্ষে সহজ হয়ে গিয়েছিল, এটা তো স্বাভাবিক বিষয়। লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে বুদ্ধিজীবীদের বিপন্নতার কথা বলা হচ্ছে। যে ইন্টেলেকচুয়ালস থে, আমি যদি ফরাসি বিপ্লবের কথা বলি তাহলে কিন্তু রুশো, মন্তেস্কু, ভলতেয়ার এদের নাম আসবে। তোমরা পড়েছো অলরেডি, মনে হয় এনকে ম্যাম পড়াচ্ছেন, তো ওখানে পড়িয়েছেন নিশ্চয়ই। তো ওখানে আমরা দেখবো ইনারা সামনে থেকে লিড করেছেন, এবং ফরাসি বিপ্লবে বুর্জোয়া সম্প্রদায় যারা শিক্ষিত সম্প্রদায় ছিলেন তারা সামনে থেকে লিড করেছেন, যারা থার্ড এস্টেটের অন্তর্ভুক্ত ছিল। এবং এই ভারতবর্ষে এই সময়ে 1857 সালে যারা একটু বুদ্ধিজীবী মোটামুটিভাবে একটু শক্তিশালী ছিলেন, যেমন ধরো নিজাম, যেমন ধরো সিন্ধিয়া, যেমন ধরো বহু রাজপুত গোষ্ঠী, এরা কিন্তু ইংরেজ সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। এবং মানে যার ফলে ইংরেজ সরকাররা মানে ভারতবর্ষে থেকে এইসব লোকেদের যদি সমর্থন পায় তাহলে তো তারা তো চাঙ্গা হবেই। যার জন্য লর্ড ক্যানিং স্বীকার করেছেন যে ভারতীয় শাসকদের হেল্প যদি না পেতেন তাহলে ইংরেজদের কিন্তু মানে তখনই তাড়াতাড়ি চলে যেতে হতো। আমি ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী এই কারণেই বলছি, এই সময়তে এই সমস্ত মানুষেরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ছিল না। আর কলকাতায় কিছু বুদ্ধিজীবী মানুষের নাম পাওয়া যাচ্ছে এই সময়, এবং সেটাকে আমি বলবো না যে ডাইরেক্ট তারা দায়ী ছিলেন। আমাদের একটা মানে কোয়েশ্চেন পড়তে হয় বা তোমাদের জানা উচিত যে কলকাতার যারা বুদ্ধিজীবী সম্প্রদায় ছিলেন তারা কিন্তু সিপাহী বিদ্রোহ সমর্থন করেনি, এবং এর পিছনে একটা বড় কারণ তাদের ছিল। কারণ তারা নাকি উপলব্ধি করতে পেরেছিলেন যে এই যারা লড়াই করছে তাঁতিয়া টোপি, নানা সাহেব, বাহাদুর সাহেব, এরা প্রত্যেকে যদি জিতে যায় তাহলে ভারতবর্ষ আবার কোথায় যাবে? আবার মধ্যযুগে ফেরত চলে যাবে, অর্থাৎ মানে ওই মডেলে ফেরত চলে আসবে, मेडिवल पीरियड যেমন হয়েছিল। तो ये इन लोगों को डर था अगर विद्रोही लोग जीत जाते हैं तो हम लोग भारतवर्ष को पूरी तरह से पीछे लेके चले जाएंगे, और उनके घर का जो लड़का है उनको जो नौकरी मिलने वाला है, नौकरी मिला है अंग्रेज शासन में, उसका नौकरी भी चला जा सकता है। মানে তারা ভয় পেয়েছিলেন, যার জন্য তারা অনেক দেবে কলকাতার বুদ্ধিজীবী সম্প্রদায় সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। এবং শুধু কলকাতা না, ভারতবর্ষের অনেক বুদ্ধিজীবী সম্প্রদায় মানে অনেক উচ্চশিক্ষিত মানুষ এরা কিন্তু মানে মানে আমাদের সিপাহী বা যারা এই যুদ্ধে করছেন মানে অংশগ্রহণ করেছেন ভারতীয়দের পক্ষ থেকে, তাদের সমর্থন করেনি। চাকরি চলে যাওয়ার ভয়, আর একটা হচ্ছে ওই ভয় যে মধ্যযুগে আবার আমাদের সিস্টেমটা চলে যাবে। অর্থাৎ এই যে বিপিন চন্দ্র পাল যে মডার্ন ইন্ডিয়া গ্রন্থে তিনি কিন্তু এই তথ্যটা তুলে ধরেছেন যে বুদ্ধিজীবী সম্প্রদায় মানসিক সাপোর্ট দরকার ছিল। আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম বিদ্যাসাগর মহাশয় পর্যন্ত বিদ্রোহীদের প্রতি সমর্থন তার ছিল না। তো এটা একটা বিষয়, যখন কলকাতার মানুষরা বিদ্রোহ নিয়ে মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, অনেকেই সমর্থন করছেন না। তো কারণ তারা বিশ্বাস করতেন যে ইংরেজ শাসনে নাকি ভারতবর্ষের কল্যাণ হচ্ছে। কারণ তখনও তো আমাদের দেশে এনাদের ভাবনা চিন্তার পিছনে একটা গভীর কারণও ছিল, কারণ সেই সময় আমাদের দেশে জনগণের মধ্যে সেইভাবে কিন্তু জাতীয়তাবোধ গড়ে ওঠেনি। তাই যেখানে জাতীয়তাবোধ গড়ে ওঠেনি সেখানে তো একটা বিদ্রোহকে নিয়ে তার আশাবাদী না হওয়াটাই স্বাভাবিক ছিল। তাই এটা একটা বড় গুরুত্বপূর্ণ কারণ ছিল। 2 নম্বর হচ্ছে লাস্টের দিকে যদি আমরা আর একটা কারণকে অ্যাড করে নিই, তোমাদের ভুলে গেছি, সেটা হচ্ছে রেলপথ আর টেলিগ্রাফে এই যে মানে টেলিফোনের পূর্ব সংস্করণটা তো টেলিগ্রাফ, তাড়াতাড়ি খবর আদান প্রদান হচ্ছিল, কোন জায়গায় সেনা পাঠাতে হবে, কোন জায়গায় তাড়াতাড়ি বিদ্রোহ দমন করতে হবে, কোথায় কি হয়েছে, অস্ত্র কোথায় পাঠাতে হবে, সহজ হয়ে গিয়েছিল। তাহলে টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা আমাদের একজন ইংরেজ অফিসার ছিলেন, বলে এই মানে মিস্টার রাসেল,
তিনি কিন্তু এই কথাটা কিন্তু মন্তব্য করেছেন। টেলিগ্রাফ কিন্তু তাদের বিদ্রোহ দমনে খুব সাহায্য করেছে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেলপথ। রেলপথের ফলে কি হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে রেলপথ প্রতিষ্ঠা হয়েছিল তার অর্থনৈতিক উন্নয়ন তো ছিলই, তার সঙ্গে আরেকটা বড় উদ্দেশ্য ছিল আমাদের দেশে, সেটা হচ্ছে অতি দ্রুত সেনা পৌঁছানো। এবং যেখানে যেখানে বিদ্রোহ হয়েছে ব্রিটিশ সরকার তাড়াতাড়ি করে রেলে ভর্তি করে সেনা পাঠিয়ে দিয়েছে সেখানে। তারপরে অতি অবশ্যই সেনাদের দিয়ে তো বিদ্রোহ দমন করাটা তো অতি অবশ্যই সহজ হয়ে গিয়েছিল। বলে এই সমস্ত কিছু কারণের জন্য, অনেকগুলো কারণ, একটা কারণ নয়, অনেকগুলো কারণ, এসবের জন্যই সিপাহী বিদ্রোহে সিপাহীদের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। ওকে, তোমরা জাস্ট একটা 5 মার্কের নোট করবে কেন পরাজয় হয়েছিল, ছোট ছোট পয়েন্টস করে করবে। আর আমি তোমাদের জাস্ট আজকের যে ক্লাসটা সেটা আমি তোমাদের জাস্ট ডেসক্রিপশন দিলাম, একটু জাস্ট আলোচনা করে दिलम तुम्हारे पुरानो स्मृति के, जस्ट पुराना मेमोरी जो था वो हम थोड़ा रिचार्ज कर दिए कि ऐसा था, इस वजह से हमारे देश में सिपाही विद्रोह जो है 1857 रिवॉल्ट में हम लोगों को पराजय स्वीकार करना पड़ा। ओके, नेक्स्ट क्लासे আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।